শিক্ষার্থীবৃন্দ, দৌলতপুর কলেজের অনলাইন ক্লাস থেকে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, তোমাদের উৎপাদন ব্যবস্থাপনা বিপণন পড়াই IBS এর। আজকে আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, বিপণন মতবাদ। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা মোটামুটি আলোচনা শুরু করে দিই। তোমরা একটু খেয়াল করো, উৎপাদন মতবাদ যেটা শুরু হয় 1860 থেকে 1920 সাল পর্যন্ত। তো উৎপাদন মতবাদটাই বিপণন মতবাদের একেবারে প্রথম একটা মতবাদ। যখন উৎপাদন মতবাদ শুরু হয় তখন মূল চ্যালেঞ্জ ছিল কোনো কিছু উৎপাদন করা, পণ্য বা সেবা উৎপাদন করাটাই কঠিন। কারণ তখন মানুষের হাতে এত ফর্মুলা, আধুনিক প্রযুক্তি, কাঁচামাল, এই ধরনের বিষয়গুলো ছিল না, বা ফর্মুলাগুলো জানা ছিল না। সেই কারণে কোনো কিছু পণ্য বা সেবা উৎপাদন করাটাই কঠিন ছিল। তো উৎপাদন মতবাদকে আমরা আরেকভাবে বলতে পারি যে মতবাদ অনুযায়ী পণ্যের যথেষ্ট প্রাপ্যতা এবং ক্রয়ের অধিকতর সামর্থ্য থাকে তাকে আমরা বলবো উৎপাদন মতবাদ। তো সহজ কথায় যদি বলি যে সময়টা পণ্য উৎপাদন করার জন্য পর্যাপ্ত কারিগরি জ্ঞান বা ফর্মুলা বা সূত্র, কাঁচামাল, দক্ষ শ্রমিক, যন্ত্রপাতি ছিল না, পণ্য বা সেবা উৎপাদন করাটাই কঠিন ছিল, চ্যালেঞ্জিং ছিল, সেই মতবাদকে আমরা বলতে পারি উৎপাদন মতবাদ, যেটা সময় ব্যাপ্তি ছিল 1860 থেকে 1920 সাল পর্যন্ত। তো শিক্ষার্থীবৃন্দ, এবার আমাদের যে দ্বিতীয় টপিকস আছে সেটাকে আমরা বলছি পণ্য মতবাদ। পণ্য মতবাদ কাকে বলে? তার আগে আমরা একটা জিনিস বলতে পারি যে পণ্য কাকে বলে। তো পণ্য হচ্ছে যার উপযোগ আছে বা অভাব পূরণ করার ক্ষমতা আছে, যেটা দেখা যায়, স্পর্শ করা যায় এবং ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা যায়, তাকে আমরা বলতে পারি পণ্য। তো পণ্য মতবাদের ক্ষেত্রে এখানে বুঝাচ্ছে তখনকার যারা উৎপাদক ছিল বা শিল্প প্রতিষ্ঠানের মালিক ছিল, তারা চিন্তা করতো কোনো পণ্য যদি মানের দিক থেকে ভালো হয়, কার্যকারিতা ভালো হয়, নতুন নতুন পণ্য উদ্ভাবন করা যায়, তো সেই পণ্যটা নিয়ে তাদেরকে বিক্রি করা নিয়ে বা সেই পণ্যটা মার্কেটিং করা নিয়ে কোনো টেনশন তাদের করতে পারে না। সেই পণ্যটা সহজেই সেই পণ্যটাকে মার্কেটিং করা যাইতো বা গ্রাহকের কাছে পৌঁছানো যায়। তো সেই ধরনের চিন্তা ভাবনা পণ্য মতবাদের সময় ব্যবসায়ীগণ বা উৎপাদকগণ পোষণ করতেন। কোন পণ্য যদি মানসম্মত হয়, কার্যকারিতা ভালো থাকে এবং উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন হয়, সেই পণ্য সহজেই গ্রাহক বা ক্রেতা বা ভোক্তা সেটা গ্রহণ করবে এবং তারা সেখান থেকে লাভবান হবে। এই ধরনের চিন্তা ভাবনা তখনকার ব্যবসায়ীগণ বা উৎপাদকগণ পোষণ করতেন। এবার হচ্ছে বিক্রয় মতবাদ, যেটা পরিব্যাপ্তি ছিল 1920 থেকে 1950 সাল পর্যন্ত। বিক্রয় মতবাদটা কি? বিক্রয় মতবাদ এমন একটা মতবাদ যেখানে চিন্তা ভাবনা ছিল পণ্য পর্যাপ্ত পরিমাণ বিক্রি করবে এবং বিক্রয়ের মাধ্যমে ব্যবসায়ীগণ বা উৎপাদকগণ মুনাফা অর্জন করবে। এখানে আমরা এটাকে বলতে পারি বিক্রয় মতবাদ, যেখানে একটা জিনিস উৎস আছে, একটা জিনিসের অনুপস্থিতি আছে, সেটা হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন বা ক্রেতা সন্তুষ্টি। কাস্টমার স্যাটিসফ্যাকশনটা বা ক্রেতা সন্তুষ্টিটা বিক্রয় মতবাদের উৎস আছে বা অনুপস্থিত আছে। তো এরপরে যে মতবাদটা আমরা পড়বো শিক্ষার্থীবৃন্দ, সেটা হচ্ছে বিপণন মতবাদ। বিপণন মতবাদের পরিব্যাপ্তিটা ছিল 1950 থেকে 1970 সাল পর্যন্ত এবং এই মতবাদটা আবিষ্কার করেন মার্কেটিং এর জনক ফিলিপ কটলার। তিনি প্রথম আবিষ্কার করেন বিপণন মতবাদ এবং বিপণন মতবাদের মূল যে বিষয় ছিল, একেবারে কোর টপিকস বা কোর সাবজেক্ট যেটা ছিল, সেটা হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন, ক্রেতা সন্তুষ্টি। সহজ কথায় বলতে গেলে কোনো পণ্য বা সেবা কাস্টমার গ্রহণ করবে বা ভোক্তা গ্রহণ করবে, বিপরীতে সেই পণ্য বা সেবাটা গ্রহণ করে সে যেন সন্তুষ্ট থাকে বা কাস্টমার স্যাটিসফ্যাকশন থাকে, সেটাই হচ্ছে বিপণন মতবাদের মূল থিম।
একটা পণ্য বা সেবা গ্রহণ করা, আর বিপরীতে কাস্টমারের স্যাটিসফ্যাকশন বা ক্রেতা সন্তুষ্টি। এতটুকু যদি আমরা বুঝি, এটাই হচ্ছে বিপণন মতবাদ, যেটা সর্বপ্রথম 1950 সালে শুরু করেন উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের জনক, মার্কেটিং এর জন্য ফিলিপ কটলার। এখান থেকে আস্তে আস্তে গ্রাহকদের যে বা ভোক্তাদের একটা প্রায়োরিটি দেয়া বা ভোক্তাদের অগ্রাধিকার দেয়া, সেই বিষয়টা আস্তে আস্তে শুরু হয়ে যায়। এরপরে যে মতবাদটা আমরা দেখবো সামাজিক বিপণন মতবাদ, সোশ্যাল মার্কেটিং কনসেপ্ট, যেটা শুরু হয় 1970 থেকে 1990 সাল পর্যন্ত পরিব্যাপ্তি চলে। তো সামাজিক বাজারজাতকরণ বা সামাজিক বিপণন মতবাদ বিষয়টা কি? কোম্পানিগুলো চিন্তা ভাবনা করলো যে সমাজে আমি ব্যবসা করব, প্রফিট নিব, বিনিময়ে সমাজের মানুষের কল্যাণার্থে আমরা কাজ করব। এটাকে আমরা বলতে পারি সামাজিক বিপণন মতবাদ। আমরা কোথাও কোথাও শহরে গেলে, যেমন রাজশাহী গেলে দেখতে পারবো যে রাস্তার দুই ধারে আইল্যান্ড আছে, সেখানে সবুজ গাছপালা, সুন্দর শোভাবর্ধনকারী গাছপালা বা ফুলের গাছ লাগানো হয়েছে। ইভেন সেখানে শহরের সৌন্দর্যকে ফুটিয়ে তোলা হয়েছে। এই ধরনের কোন একটা কোম্পানি এখানে স্পন্সর করে বা সেখানে অর্থায়ন করে, এগুলোকে আমরা বলতে পারি সামাজিক বিপণন মতবাদ। আবার বলতে পারি যে ডাচ বাংলা ব্যাংক 103 কোটি টাকা স্কলারশিপ দেয় প্রতি বছর গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য। এটা একটা উদাহরণ হয়ে যেতে পারে সামাজিক বিপণন মতবাদের। এরপরে আমরা আরেকটা টপিকস পড়ব এই শিক্ষার্থীবৃন্দ, যেটাকে বলছে ইন্টারনেট মার্কেটিং। ইন্টারনেট মার্কেটিংটা কি? সামাজিক বিপণনের পরে এটা একটা আধুনিক কনসেপ্ট, যে কনসেপ্টটা হচ্ছে যে আমি আমার গ্রাহককে বা ভোক্তাকে বা কনজিউমারকে আমি ইন্টারনেট ব্যবহার করে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে তাকে নক করব। হয়তো আমি তাকে ফোনে একটা মেসেজ দিতে পারি, ইমেল দিতে পারি, তারপরে হোয়াটসঅ্যাপে আমি তাকে নক করতে পারি, টুইটারে নক করতে পারি। এই ধরনের যে ধরনের নক করে যে মার্কেটিং করা হয় বা গ্রাহককে জানানো হয় ইন্টারনেটের মাধ্যমে, সেটাকে আমরা বলতে পারি ইন্টারনেট মার্কেটিং, যেটা এখন পর্যন্ত বিদ্যমান আছে, চলমান। এরপরে আমরা সর্বশেষ যে টপিকসটা পড়বো, সেটাকে আমরা বলছি গ্রিন মার্কেটিং বা সবুজ বাজারজাতকরণ বা সবুজ বিপণন। তো শিক্ষার্থীবৃন্দ, গ্রিন মার্কেটিং এমন একটা টপিকস বর্তমান যুগে এটা খুবই একটা যুগোপযোগী টপিকস। গ্রিন মার্কেটিংটা, যেটা আমরা সর্বোত্তম বাস্তবায়ন এখানে দেখে থাকি আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর ক্ষেত্রে। গ্রিন মার্কেটিং এমন একটা কনসেপ্ট যে আমি ব্যবসা করব সমাজের পরিবেশের এখানে পরিবেশকে প্রাধান্য দেওয়া হয়েছে, পরিবেশের কোনো ক্ষতি না করে আমি ব্যবসা করব। আমার উৎপাদিত পণ্য যে ওয়েস্টেজ বা বর্জ্য পদার্থ আছে, সেটা যেন পরিবেশকে ক্ষতি না করে। যেমন আমি আমার কোম্পানির কালো ধোঁয়া যেন বাতাসকে দূষণ না করে, পানি যেন খাল বিল নদীকে দূষণ না করে, কেমিক্যালস যেন মাটিকে পরিবেশকে দূষণ না করে, সেই বিষয়গুলো যখন মাথায় রেখে ব্যবসা করা হবে, পরিবেশের দূষণকে কমাই একেবারে সর্বনিম্ন পর্যায়ে রাখা হবে, সেটাকে আমরা বলতে পারি গ্রিন মার্কেটিং। তো এই ধারণা একেবারেই নতুন, একেবারেই মানে কি বলবো, একেবারে ইনিশিয়াল স্টেজেই আছে। আস্তে আস্তে আমাদের অনেক কোম্পানি গার্মেন্টস ফ্যাক্টরির ক্ষেত্রে বিশেষ করে সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছে। এরকম তিনটা যদি গ্রিন ফ্যাক্টরি আমি এক্সাম্পল দিই, রেমি, প্লামিং, ইনভয়, এই ধরনের তিনটা ফ্যাক্টরি আছে যারা প্লাটিলেট সার্টিফাইড গ্রিন ফ্যাক্টরির ক্ষেত্রে। এগুলা বর্তমান বিশ্বে গ্রিন ফ্যাক্টরির ক্ষেত্রে একটা যুগান্তকারী পদক্ষেপ এবং বাংলাদেশের জন্য একটা মানে রোল মডেল হয়ে থাকে। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকে যে বিপণন মতবাদ ছিল, সেই মতবাদগুলো আমরা আলোচনা করলাম। আশা করি তোমাদের জন্য এগুলো সহায়ক ভূমিকা পালন করবে। আজকে আমরা ক্লাস এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।